ফোনটা ঢুকিও না, ফোনটা ঢুকিও না। আজকে খুব একটা আমার কাছে একটা অদ্ভুত সুন্দর দিন, খুশির দিন এবং নার্ভাসও লাগছে বিকজ আমি সারা জীবন ছবি করেছি চলচ্চিত্র জগতে ছোটবেলা থেকেই আজ অব্দি আমার জার্নি, কিন্তু দিস ইজ মাই ফার্স্ট টাইম ওটিটি প্ল্যাটফর্ম। কোনো আইডিয়া ছিল না। লেখনি তোমাদের কেমিস্ট্রি ভাষা, কেমিস্ট্রি কিন্তু মোটেই কঠিন নয়। মা যে দইয়ের ফোঁটাটা দেয় সেটাও কিন্তু কেমিস্ট্রি। পড়তে তোমার কেমন লাগছে? আমার মানে খুবই ভয় পেতাম, কারণ এই টার্মসগুলো না কিছুতে মুখস্থ হতো না আমার। তো কেমিস্ট্রি মানে ওরে বাবা, আবার কেমিস্ট্রি মানে টিচার ঢুকলো, মানে কি মানে আবার পড়তে হবে, আর টার্মসগুলো মানে মনে করতে করতে প্রাণ না মানে একদম বেরিয়ে যেত, এরকম একটা অবস্থা। তো আমি তো বুঝতে পারিনি আবার এতদিন পরে একটা ওটিটি প্ল্যাটফর্মে একটা সিরিজ করবো, সেটাও আবার কেমিস্ট্রি টিচার, মানে একটা সাংঘাতিক মানে নার্ভাসনেসে একটা পরিণত হয়েছে। যখন প্রথম বললো আমাকে, শুনলো বাপরে বাপ, এটা কি করে করবো, না আমি কি পারবো, কেন পারবে না, নিশ্চয়ই পারবে। না আমি না ওই টার্মসগুলো বলে সব শিখিয়ে দেবো, কোনো ব্যাপার না, কোনো চাপ নেই, তুমি মানে খালি হ্যাঁ বলো। হ্যাঁ বলতেও সময় লেগেছিল আমার। ডায়লগ গুলো এবং ওই প্রত্যেকটা কেমিক্যাল রিঅ্যাকশন গুলো মনে রাখছি। অ্যাবসলিউটলি, ওটাই খুব চাপের ছিল, মানে চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। তো ভাবলাম ঠিক আছে, এটাও করে দেখি। তো এই ক্যারেক্টারটা তুমি যেহেতু লাস্ট যে কটা কাজ করেছি সেগুলো থেকে সামাজিক একটা ইনপুট আমরা পেয়েছি, এইটা কিরকম ভাবে ইম্প্যাক্ট ফেলতে চলেছে তোমার নিজের মনের কাছে? আমার মনে হয় এই 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 সিরিজটা যে বা যারা দেখবে, একটা মেসেজ আছে। মেসেজটা হচ্ছে যে স্পেশালি আমি একটা যে পয়েন্ট রেখেছি সৌরভ, সেটা হচ্ছে যে একটা একটা ছেলে মেয়ে, হ্যাঁ, মা বাবা যদি ফোর্স করে যে তুমি এইটা পারসিউ করো জোর করে, ফোর্সফুলি, কারণ বাবার ইচ্ছে মায়ের ইচ্ছে সেটাও পরিপূর্ণ করতে হবে। তো ওর ইচ্ছে হয়তো কিছু অন্য কিছু নিয়ে পড়বে, কিন্তু যদি ফোর্সফুলি কাউকে এটা করা হয়, ফাইনালি তার আউটকাম কিন্তু ভালো হয় না। সেই একটা মেসেজ, খুব স্ট্রং মেসেজ আছে। এবং আরও আছে যে সিস্টেম, এডুকেশন সিস্টেম, সব কিছু নিয়ে একটা ওভারঅল একটা মেসেজ আছে আমার মনে হয়। তুমি বলছিলে যে হ্যাঁ করতে সময় নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, রাজি হলে কেন? রাজি হলাম, দেখো আমি ছোটবেলার থেকেই যখন অভিনয় করেছি, অনেক স্ট্রাগল করে বড় হয়েছি, তো আমাকে প্রুফ করতে হয়েছে প্রত্যেকবারই প্রুফ করতে হয়েছে যে আমি এটা পারবো। তো ওই একটা ব্যাপার আমার মধ্যে আছে ছোটবেলা থেকে। তো আমি ভাবলাম যে ভয় পেছিয়ে পড়বো কেন, আমি তো কোনোদিন পেছিয়ে পড়িনি। এবং সবসময় একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে আমাকে, যেহেতু আমি স্ট্রাগল করে বড় হয়েছি। আমার কিন্তু কোনো পেছনে নামী নায়িকা বা নায়ক কেউ পেছনে ছিল না। আমাকে নিজের মতো কষ্ট করে স্ট্রাগল করে নিজের জায়গা তৈরি করতে হয়েছে। তো সেইটা তৈরি করতে গিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাকে চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। কারণ এরম দিনও গেছে যে মানে একটা চরিত্রের জন্যে আমার সঙ্গে আরও 5টা মেয়ে আছে, তো কে সিলেক্ট হবে, স্ক্রিন টেস্ট হবে, স্ক্রিন টেস্টের পর দেখা গেলো কে মানে এই চরিত্রটা পাবে। তো এরকমও আমি টেস্ট দিয়েছি। তো এই টেস্ট মানে চ্যালেঞ্জিং ব্যাপার, কম্পিটিশন, টেস্ট, এই হতে হতে মনে করলাম না, কেন আমি পেছিয়ে যাব কেন। আর ওটিটি তো ফার্স্ট, মানে আমার এক্সপিরিয়েন্স হবে। যেমন আমি যখন ছবি করছি, রমরম করছে, তখন কিন্তু সিরিয়াল করেছি আমি, হ্যাঁ, দিনা পাওনা করেছি, নগরপাড়ে রূপনগর করেছি। কিন্তু অনেকে বলেছিল তুমি ছবি করছো, তার মধ্যে আবার সিরিয়াল করছো। আমি বললাম না না, ঘটনা হচ্ছে যে ছবি মানে আমি ষোড়শীর পাঠ আমাকে ছবিতে কেউ দেবে না, জ্যোতি রানীর পাঠ কেউ দেবে না, বিরাজ বউ, সেইগুলো আমার খুব ইন্টারেস্টিং। মানে শরৎচন্দ্র পড়েছি, বঙ্কিমচন্দ্র পড়েছি, ওই সময়টা হচ্ছিল না, যার ফলে সিরিয়াল করেছিলাম। অবশ্য সিরিয়াল তখন রেগুলার ছিল না, সিরিয়াল ছিল ওই সপ্তাহে একদিন, মানে প্রত্যেক বৃহস্পতিবার বা প্রত্যেক বুধবার এরকম ছিল। আর 26-এ শেষ হতো, 7-এ শেষ হতো। তো সেই সিরিয়ালটা করেছিলাম আমি। তারপর তো এক্সপিরিয়েন্স হয়ে গেলাম, মহাভারতও করেছি।
সো তার জন্যে আমি কোনোদিনও ভাবিনি যে না আমি এখন ছবি করছি, আমি এটা করব না, আমি ওইটা করব না। মানে সব জিনিসই আমার মনে হয় অভিনয়, সে যেই ফরম্যাটই হোক, যেই ফর্মই হোক। আমি সর্বজাও করেছি, আমি সিরিয়ালও করলাম। তো সব কিছুই আমার খুব ইন্টারেস্টিং লাগে, কেন করব না, করে দেখি না। তো তুমি বলছিলে যে এটা সিস্টেমের, এডুকেশন সিস্টেমে একটা চেঞ্জের আমার কথা এখানে হয়েছে। যদি তোমাকে পার্সোনালি একটা সুযোগ না, দেয়, চেঞ্জ আনার কথা নয়, কথাটা হচ্ছে যে এটা একটা মেসেজ, মানে একটা মেসেজ যাচ্ছে, সেটাই মানে বলার চেষ্টা করছি আমি। যদি তোমার কাছে এরকম কোনো জাদুদণ্ড থাকে যেখানে তুমি এডুকেশন সিস্টেমে একটা ওভারঅল চেঞ্জ আনতে পারবে, একটা চেঞ্জ, কি চেঞ্জ আনবে? কি চেঞ্জ আনবো এটা বলা খুব ডিফিকাল্ট, আই এম নট এ টিচার। ঠিক আছে, এবার সেকেন্ড রাউন্ড। খুব ভালো, কারণ দেবশ্রীর সঙ্গে আমি আগে কাজ করেছি, আমরা ছবি করেছি, সিরিয়াল করেছি অনেক আগে, 92 বা 93 এরকম সময় একটা সিরিয়াল করেছিলাম, বিখ্যাত মানে আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প নিয়ে, নগর পারে রূপনগর। তো সেখানে অ্যাকচুয়ালি দেবশ্রী আমার মা, কিন্তু একটাই এপিসোডে আমি এবং দেবশ্রী মা ছিলে, তারপরে ও মারা যায়। তো আমি যখন বড় হই তখন আর দেবশ্রী থাকে না, তখন মারা যায়। ছোট আমার যে শীতাংশু চরিত্রটা যখন ছোট, তখন দেবশ্রী অবশ্যই মা। তো তারপরে এতদিন পরে আবার কাজ করলাম, ভীষণ ভালো অভিজ্ঞতা। ও অসাধারণ অভিনেত্রী, সবাই জানেন আপনারা, এখানেও তাই ভীষণ ভালো অভিনয় করেছে, সেটা আপনারা পর্দায় দেখতে পাবেন। এবং আমরা শুটিং করতে করতে সেই পুরোনো দিনের গল্প করতাম, অনেক মজার ঘটনা সেই সময় ঘটেছিল ওই সিরিয়ালটা করতে গিয়ে, সেগুলো। আর তখন বিখ্যাত সব মানুষরা অভিনয় করেছিলেন, কালিদা ছিলেন, কালী ব্যানার্জি। তো ন্যাচারালি অনেক কথা আমরা শেয়ার করেছি সেই সময়, এবং এখন কাজ করতে গিয়ে আবার দেখলাম যে ওর রিফ্লেক্স একই রকম আছে। সৌরভ চক্রবর্তী পরিচালক, নতুন পরিচালক, এবং তার পরিচালনায় একেবারে নতুন পরিচালক নয়, অনেকগুলো সিরিজ করে ফেলেছে। ধানবাদ ব্লুজ মতো একটা সিরিয়াল করেছে, যারা রাজনীতির মতো একটি সিরিজ করেছে। তো আমার মনে হয় যে সৌরভের কাজ অলরেডি আপনারা দেখে ফেলেছেন, ভীষণ ভালো ডিরেক্টর। সৌরভ এবং ঈশিতা যখন আমার কাছে প্রস্তাবটা নিয়ে আসে, তখন আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে সত্যি এটা অন্য ধরনের কাজ। আমার চরিত্রটাও খুব ভালো লেগেছিল এটা ইয়ে করার জন্য, মানে পর্দায় এটা তো করতে পারবো ভেবে আমার খুব ভালো লেগেছিল। তো ন্যাচারালি সৌরভ ভীষণ ভালো কাজ করেছে, এবং একদম অন্য ধরনের একটা কাজ, আশা করছি সবার ভালো লাগবে। দাদা, তুমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বললে, যেটা মানে এখন তুমি বলার পর অনেকেই ব্যাপারটা নিয়ে ভোকাল হচ্ছে, যে তোমরা যারা মানে দারুণ অভিনেতা, যেমন তোমাদের মানে প্রশ্ন রাখলে সেখানে অনেক সিন নেওয়া হয়, অনেক শট নেওয়া হয়, কিন্তু প্রপার ইউজ করা হয় না। এখানে তুমি সেই জায়গাটা দাঁড়িয়ে অনেকটা বেশি খুশি যে শটগুলো প্রপার ইউজ হয়েছে। এটা কেন হচ্ছে এবং এটার সলিউশনটা কি, এটা কতটা না, সম্মান? এখন অনেকেই আছেন, বিশেষ করে এই জবে থেকে ইয়েটা উঠে গেছে, মানে ফিল্মে শ্যুট করা উঠে গেছে, এই যে চিপ ব্যাপারটা এসছে, চিপে শ্যুট হয়, তখন থেকে বেশিরভাগ ডিরেক্টর কি করেন, পুরোটা মাস্টার নিচ্ছেন, পুরোটা ক্লোজ নিচ্ছেন, পুরোটা ওয়েস নিচ্ছেন, আসলে তার এডিটিংটা মাথায় থাকছে না। এই সৌরভ সেখানে দাঁড়িয়ে কিন্তু শর্ট, যেরকম ভ্যারিয়েশন আছে শর্টের, প্রত্যেকটা শর্ট কিন্তু লাগিয়েছে, কারণ একটাই, এডিটিংটা ওর মাথায় ছিল, এডিটিংটাও জানে, সেই জন্যই কতগুলো শট নিয়েছে এবং সেই সবগুলো শট লাগিয়েছে, এটা আমার মনে হয়েছে। কিন্তু বেশিরভাগ ডিরেক্টর রাজগাল আছেন যে অজস্র শট নেন, নিয়ে এবার এডিটারের উপরে ছেড়ে দেন, এবার এডিটার তার খুশি মতো লাগিয়ে দেন। আমি অনেক জায়গায় দেখেছি সেই শটগুলো, আর আমরা হয়তো দিয়েছি কিন্তু সেই শটগুলো নেই, পর্দায় নেই। এখানে আছে, আমি ডাবিং করতে গিয়ে দেখেছি সব শট কিন্তু আছে। তো সেই দিক দিয়ে আমি সৌরভকে সাধুবাদ জানাবো যে ওর এডিটিংটা মাথায় ছিল, এডিটিংটা মাথায় রেখে ও শ্যুটটা করেছে। দাদা, তাদেরকে সেক্ষেত্রে যারা তোমাদের মতো সিনিয়র অভিনেতাদের নিয়ে কাজ করছে, তাদেরকে আরো অনেকটা সতর্ক থাকা উচিত যে কি করা উচিত, হাউ টু ট্রিট উইথ ইউ, হাউ টু বিহেভ উইথ সিনিয়র্স। এখন উঠে গেছে সব, এখন আর এসব নেই। বিশেষ করে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা নতুন আসছেন তাদের মধ্যে প্রায় নেই, মানে বসে আছেন হয়তো একজন সিনিয়র অভিনেতা, তার সামনেই আরেকজন পা তুলে দিয়েছে চেয়ারে, তার সামান্যতম সৌজন্য বোধ নেই যে এটা করা উচিত নয়। আমরা কোনো সিনিয়রকে, আমি প্রচুর সিনিয়র অ্যাক্টরের সঙ্গে কাজ করেছি, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে রবি ঘোষ,
কালী ব্যানার্জি, সত্য বন্দ্যোপাধ্যায়, মানে সিনেমার আগের সত্য বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমার, তরুণ কুমার, সাবিত্রীদির সঙ্গে সেদিনও আমি কাজ করেছি, মাধবীদি, এদের দেখলে আমরা যথেষ্ট হয়ে যাই, মানে আমরা দাঁড়িয়ে পড়ি দেখলে পরে, কারণ সিনিয়র একজন ডিরেক্টর। আর আজকে এরা রিল করে, মানে সেটে এসে জিজ্ঞেস করে, ও রিল করছে, ডিরেক্টর তার কথা বলছে, কেউ শুনছে না। তারপর যখন বললো এই চল মনিটর কর, তখন বললো হ্যাঁ কোনটা যেন করতে হবে, কি যেন করতে হবে, আচ্ছা কি করছি যেন, মানে আকাশ থেকে করছে তারা, একটু ইয়ে নেই, মানে কি বলবো, কনসেন্ট্রেশন নেই, একটু স্ক্রিপ্টটা তারা দেখে আসে না ফ্লোরে যখন আসে। অথচ কি হচ্ছে, টিআরপি নামক একটি বস্তু আছে, সেটা পেয়ে যায়, পেয়ে গেলে তারা ভাবে এটা আমাদের জন্য হচ্ছে। দাদা, তুমি যখন এই হোমওয়ার্কের কথাটা বললে, আরেকটা জিনিসও হয়তো তুমি শুনেছো যে একটা সময় ছিল অডিশন, থিয়েটার যারা করছে তাদের থেকে বাছাই করে মনোনয়ন করা হতো। এখন এই ইনস্টাগ্রাম এবং রিল ভিত্তিক, ফলোয়ার ভিত্তিক অভিনেত্রী সিলেক্ট করা হয়। ইউর টেক অন দ্যাট? এটা খুব খারাপ একটা দিক আমার বলে মনে হয়, কিন্তু কিছু করার নেই, চ্যানেলগুলো তাই করছে। আমরা কোনো রকমে আছি, সিনিয়র মানে ওই বাবা মা কাকা জ্যাঠা দরকার হয় বলে আছি। তবে বাজেট যেখানে চলে যাচ্ছে, আগামী দিনে একটু টাকা যদি বেশি চাই তাহলে নেবে কি না আমার সন্দেহ আছে। এটা এই ক্যারেক্টার হলেও নতুন খুঁজবে, সেদিন হয়তো আসছে এবং সেটা হবে আমাদের পক্ষে দুর্দিন আর কি। কিন্তু এখনো অবধি নিচ্ছে, তার জন্য কৃতজ্ঞ আমি চ্যানেলগুলোর কাছে, কৃতজ্ঞ ডিরেক্টরদের কাছে এবং যারা লেখেন তাদের কাছে যে আমাকে কাস্ট করছেন এখনো। প্রাইমারিতে, সেকেন্ডারিতে এবং কলেজে। আমার মনে আছে আমরা যখন ক্লাস 10 থেকে 11-এ যেতাম, আমাদের সবাইকে সবসময় একটা জিনিস বোঝানো হতো যে ভাই যাই করো না কেন সায়েন্স নাও, কমার্স নেবে না। আর আর্টস তো নয়, মানে এমনকি আমি এমনও শুনেছি লোকজনকে বলতে যে মহিলা হলে হিউম্যানিটিস পড়বে, ছেলে হলে সায়েন্স বা কমার্স। এইটা আগে বন্ধ হওয়া উচিত, এইটা যারা করেন। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস আমি দেখেছি যে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে তাদের এগেনস্ট একটা ডিসক্রিমিনেশন হয়। হ্যাঁ, আমাদের সারা পশ্চিমবঙ্গে সেটা হয়, কলেজে হয়। এইটাও বন্ধ করা উচিত, কারণ এটা আমাদের তো মানে এর থেকে নোংরা কিছু আর হতে পারে না। আমাদের সিরিজে এসব নিয়ে হয়তো কিছু নেই, কিন্তু তুমি যেহেতু জিজ্ঞেস করলে, থ্যাংক ইউ ফর আস্কিং সাচ আ লাভলি কোয়েশ্চেন। দিজ আর দ্য টু থিংস দ্যাট আই উড লাভ টু চেঞ্জ। অনলাইন এডুকেশনের উপর এখন অনেকে ভরসা করে আছে এবং দেখা যাচ্ছে পোস্ট কোভিফিকেশনটা আরো বেড়েছে, এবং সেই জায়গা থেকে অনলাইন এডুকেশন সিস্টেমটাকে আরো প্রমোট করার জন্য হোয়াট টু বি ডান? অনলাইন এডুকেশন সিস্টেম তো ভালো। দেখো, কোভিডের সময় আমি দেখেছি লোকজনকে থিয়েটারের ক্লাসেস অলসো নিতে, মানে অনলাইনে নানান সাবজেক্টে নিতে। কিন্তু কি জানো তো, আমি এটা বিশ্বাস করি যে যতই অনলাইন হোক, অ্যাট দি এন্ড অফ দ্য ডে কে পড়াচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট। এরকম একজন কেমিস্ট্রি মাসি যদি আমাকে পড়ান, মানে যিনি সত্যি শিক্ষাটা দিতে চান, তাহলে তিনি অনলাইন পড়ান, অফলাইন পড়ান, কোনো প্রবলেম নেই। কিন্তু কিছু লোক আছে, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যেটা, যাদের মূল উদ্দেশ্যই হলো যে মানে বেসিক্যালি ম্যানুফ্যাকচার করা। ওরা শিক্ষা দিচ্ছেন না, ওরা ম্যানুফ্যাকচার করছেন। আমরা স্কুলের জায়গায় ফ্যাক্টরি দেখছি, টিউটোরিয়ালের জায়গায় ফ্যাক্টরি দেখছি। তো সেই রকম মানুষ যখন অনলাইন অফলাইন যেভাবেই পড়ান না কেন, ইটস নট গোয়িং টু হেল্প আওয়ার সোসাইটি। তাই তুমি দেখতে পাচ্ছ যে আমাদের সমাজে আজকে অনেক সময় যা হচ্ছে, যারা বেরোচ্ছে স্কুল থেকে, কলেজ থেকে, চাকরি তারা পাচ্ছে, কিন্তু তাদের দুটো কোয়েশ্চেন করো একটা সাবজেক্ট নিয়ে তারা উত্তর দিতে পারবেন না। মানে অনেক সবার ক্ষেত্রে কিন্তু আমি বলছি না, আমি বলছি যে কিছু কিছু ক্ষেত্রে। আর সব থেকে যেটা আমার খারাপ লাগে সেটা হচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ে, সে চাইতেই পারে যে সে ইঞ্জিনিয়ার হবে না, সে অন্য কিছু একটা হবে, বা সে ডাক্তারই হবে, সে অন্য কিছু হবে না, ইঞ্জিনিয়ারটা হবে না, বা কোডার হবে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে না। কিন্তু তাদেরকে হতে দেওয়া হয় না। মানে যেখানে বাজার বেটার সেটাই মানে করতে বলা হয়। দ্যাট হ্যাজ টু স্টপ না। আমরা 12th ফেল রিলিজ করেছি কিছুদিন আগে, আমরা দেখেছি হোয়াট ইজ হ্যাপনিং ইন আর এডুকেশন সেক্টর। সো there is some change which is required, I feel. পিঙ্ক ফ্লয়েডের গানটার কথা মনে পড়ে গেল যে কারখানার মধ্যে Another brick in the wall. হ্যাঁ, everybody is becoming another brick in the wall. সেই জায়গা থেকে বললো যে মা বাবাকেও কতটা সচেতন হওয়া উচিত বলে তোমার মনে হয়? আসলে কিছু করার নেই, জানো তো। আমি কাউকে দোষ দিই না। আমাদের সোসাইটির এমন একটা অবস্থা এখন, আমাদের সিনেমাতে, সিরিজে আমরা তো তাই দেখতে পাচ্ছি এখন, যে আমি কাউকে দোষ দেবো না। এখন চাকরিটা সত্যি ইম্পর্টেন্ট, প্যান্ডেমিকের পরে তো আরোই ইম্পর্টেন্ট। প্যান্ডেমিকে লোকজন বরঞ্চ বুঝতে পেরেছে যে যাদের একটা মোটামুটি মোটা টাকার চাকরি ছিল, তারা সেভিংসে বেরিয়ে গেছে। তুমি, আমি বা আরও কয়েকজন, আমরা ডোন্ট ওয়ার্ক ইন দ্য কর্পোরেট সেক্টর, তাদের সত্যি অবস্থা খারাপ হয়েছিল, রাইট? আমি তো একজন অভিনেতা, আমি ওয়ার্ক ফ্রম হোমও করতে পারবো না।
তো মা বাবা কোনোদিন, একজন বলেছিলেন যে ইয়োর প্যারেন্টস আর নেভার আগেনস্ট ইয়োর প্যাশন, দি জাস্ট ডোন্ট ওয়ান্ট টু সি ইউ পোর। তো মা বাবা ওরা একদিন চলে যাবে, তাই ওরা কোনোদিন চান না যে আমি চলে গেলে আমার সন্তান গরিব থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা যখন পোস্ট প্রোডাকশনে কাজ করছি তখন 12 ফেল সম্পর্কে আমি মানে ধারণা আমার হয় আর কি, তার আগে আমিও জানতাম না যে 12 ফেল বলে কিছু একটা কোনো সিনেমা তৈরি হচ্ছে, এবং তার আগে কেউই সিনেমা যতক্ষণ না আসছে তার আগে তো জানা সম্ভব হয় না। তো আমার ধারণা মানে একটা কাকতালীয় যে পরপর এরকম দুটো কাজ, একটা জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে শিক্ষা নিয়ে দুটো কাজ উঠে আসছে, এটা কাকতালীয় কিন্তু আনন্দেরও ডেফিনেটলি। কিন্তু এর সঙ্গে 12 ফেল যে খুব অনুপ্রেরণা দিয়েছে এই গল্পে, তার মানে সেটা নয় আর কি, তো কোনো মানেও নেই আর কি। দেবশ্রী দি শঙ্করদার প্রথম ওয়েব সিরিজ এখানে ডিরেক্ট করেছে, এক্সপিরিয়েন্স কেমন ছিল, কতটা সুবিধা হয়েছে কাজ করতে? দুর্দান্ত। এই ধরনের ইচ্ছে বা স্বপ্ন তো থাকবেই যে দেবশ্রী, যার একটা প্রজন্ম আমরা তার ছবি দেখে বড় হয়েছে, সে বাণিজ্যিক হোক বা অল্টারনেটিভ, মানে যে কোনো ধারাতে তিনি মানে অবাধ গতিতে বিচরণ করেছেন, আমাদেরকে মুগ্ধ করেছেন। তো তাকে কাস্ট করতে পারা, নিজেদের গল্পে তিনি অভিনয় করছেন শঙ্করদার মতন। শঙ্করদার কাজ আমরা সেই ছোট্টবেলায় বিবাহ অভিযান দেখে পাগলের মতন মজা পেয়েছি। তারপরে বহু কাজ উনি করেছেন, উত্তরা করেছেন, আরও নানাবিধ। তো এই আশা তো ছিল, তার সঙ্গে শুধু ওরাই বা কেন, তার সঙ্গে একটা নতুনরা কাজ করেছে, সপ্তর্ষি, সৌম্য, ঋতিকা, শ্রেয়া, শোভন, বা আমাদের মিস্টার আগরওয়াল করেছেন যিনি। তো তিনি প্রত্যেকে এরা দাপিয়ে অভিনয় করেছে, প্রত্যেকের সঙ্গে কাজ করে একটা তৃপ্ত অনুভব করছি আর কি। ফাইনালি ট্রেলার সবার কাছে এসে পৌঁছালো। এই যে আমরা দেখেছি ইউটিউবারদের, এই যে এখনকার জেনারেশনে ইউটিউবাররা আমরা বিভিন্ন দেখি যে বিভিন্ন টিউটোরিয়াল ক্লাস আমরা ইউটিউবে পেয়ে যাই, এই যে কোথায় অনলাইন ক্লাসিংটা যে এত বেশি উঠে আসছে, এই বিষয়টা নিয়ে কিন্তু খুব ভালো হচ্ছে। কারণ সবার পক্ষে, আমাদের ভৌগোলিকভাবেই কেউ দূরের কোনো গ্রামের কোনো ছেলে বা মেয়ে, তার পক্ষে শহরে এসে ক্লাস অ্যাটেন্ড করা মানে অর্থনৈতিকভাবেও ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে, এবং দিনকে দিন শিক্ষা যেভাবে এক্সপেন্সিভ হয়ে উঠছে, সেখানে তাহলে অনলাইন একমাত্র মানে অনলাইনই সম্ভব। যে সেই কোনো প্রান্ত তো নেই অনলাইনে, কোনো বেড়াও নেই, যে কোনো জায়গায় যে কোনো মানুষ বসে তার সুবিধা নিতে পারে। তো এটা একটা দিগন্ত খুলে দিয়েছে পড়ানোর ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই।